নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। নির্বাচন কমিশন ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিল। তারা গত ৬ বছরে অর্থাৎ ২০১৯ সাল থেকে কোনো নির্বাচনে অংশ নেয়নি। প্রক্রিয়াগত শর্তাবলী পূরণ করানোর জন্য তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও দলগুলোর দপ্তরও খুঁজে পাওয়া যায়নি। সে কারণে প্রাথমিকভাবে এই দলগুলোর অনুমোদন খারিজ করা হলো। ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। একদিকে যখন ভোটার তালিকার নাম তোলার নয়া প্রক্রিয়া নিয়ে দেশ জুড়ে উঠছে বিতর্কের ঝড়, সে আবাহে এক ধাক্কায় এতগুলি দলের অনুমোদন বাতিল করে দিল কমিশন। তবে এগুলোর কোনোটি প্রথম সারির দল নয়, এর সবগুলি হলো অস্বীকৃত রাজনৈতিক দল। এক নির্দেশিকায় কমিশনের তরফে জানানো হয়েছে, এ মুহূর্তে দেশ জুড়ে রয়েছে এ ধরনের প্রায় ২৮০০ অস্বীকৃত রাজনৈতিক দল, যারা অনুমোদন পাওয়ার প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করেনি। তাদের মধ্যে এদিন যে ৩৪৫টি দলের অনুমোদন বাতিল করা হলো, তারা গত ৬ বছরে অর্থাৎ ২০১৯ সাল থেকে কোনো নির্বাচনে অংশ নেয়নি। প্রক্রিয়াগত শর্তাবলী পূরণ করানোর জন্য তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও দলগুলোর দপ্তরও খুঁজে পাওয়া যায়নি। সে কারণে প্রাথমিকভাবে এই দলগুলোর অনুমোদন খারিজ করা হলো। তবে এখানেই শেষ নয়, বাকি দলগুলোর কাছেও কারণ দর্শানোর নোটিশ পাঠানোর জন্য সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বক্তব্য শোনার পর ঠিক হবে দলগুলোর ভবিষ্যৎ। শান্তন টিভি। বাংলাদেশের রাজধানী ঢাকায় এক দুর্গা মন্দির ভেঙে দিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এ ঘটনার তীব্র নিন্দা করেছেন বিদেশ মন্ত্রক। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকায় এক দুর্গা মন্দির ভেঙে দিয়েছে। ঢাকার এই মন্দিরটি অর্ধ শতকেরও বেশি পুরনো। প্রতি বছর এখানে দুর্গাপুজোর পাশাপাশি কালী পুজো হতো নিয়মিত। কিন্তু গত মঙ্গলবার রাতে মন্দিরে মৌলবাদীরা হামলা চালায় বলে অভিযোগ। আর সেদিনই তাদের তরফে মন্দির ভেঙে ফেলার জন্য স্থানীয় প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা হয়। এক ঘটনার তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখে তারা হতাশ। এদিন এই বিষয়ে কথা বলার সময় রণধীর বলেন, আমরা বুঝতে পারছি চরমপন্থীরা ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দির ভেঙে ফেলার জন্য জোর দাবি জানাচ্ছিল। অন্তর্বর্তী সরকার মন্দিরের নিরাপত্তা প্রদানের পরিবর্তে এই ঘটনাটিকে অবৈধ ভূমি ব্যবহারের ঘটনা হিসেবে তুলে ধরে এবং মন্দির ধ্বংসের অনুমতি দেয়। এর ফলে মন্দিরটি স্থানান্তরিত হওয়ার আগে দেবী মূর্তির ক্ষতি হয়েছে। বাংলাদেশের এ ধরনের ঘটনায় পুনরাবৃত্তি ঘটতে দেখে আমরা হতাশ। জোর দিয়ে বলতে চাই যে সেখানকার হিন্দু, তাঁদের সম্পত্তি এবং তাঁদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। হিন্দু ধর্মের উৎসব আচরণ পালনে বারবার বাধাদানের অভিযোগ উঠে বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে। একইভাবে মন্দিরে হামলা ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে নিয়মিত। তেমনই এক ঘটনা ঘটেছে এদিন সকালে। মন্দিরের কাছে মোতায়েন করা বিরাট পুলিশ বাহিনী ও সেনা কর্মীদের পরে বুলডোজার এনে ভেঙে ফেলা হয় মন্দির। শান্তন টিভি। পাকিস্তানের সিন্ধু জলচুক্তি বাতিলের ফলে সংকটের পরিস্থিতি। প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো লাগাতার হুমকি দিচ্ছেন, কিন্তু কোনো কিছুতে যে কোনো কাজ হবে না সেটা আর একবারও স্পষ্ট করে দিল কেন্দ্র। পেহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে দিল্লি পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে জানিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানে কোথাও জলকষ্ট, কোথাও বন্যা পরিস্থিতি। এই অভাবনীয় সংকট থেকে বাঁচতে দ্বৈত নীতি নিয়েছে পাকিস্তান। একদিকে পাক সরকারের তরফে রীতিমতো কাকুতি মিনতি করে ভারতকে চিঠি লেখা হচ্ছে, অন্যদিকে প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো লাগাতার হুমকি দিচ্ছেন। কিন্তু কোনো কিছুতে যে কোনো কাজ হবে না সেটা আরো একবার স্পষ্ট করে দিল কেন্দ্র। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল জানিয়ে দিয়েছেন, সিন্ধু চুক্তি নিয়ে কেন্দ্রের অবস্থানে কোনো বদল আসবে না। নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে সিন্ধু চুক্তি নিয়ে প্রশ্ন করা হয়েছিল জলশক্তি মন্ত্রীকে। তাতে সি.আর. পাটিল
স্পষ্ট করে বলে দিয়েছেন সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তান লাগাতার যে চিঠিগুলো দিচ্ছে সেগুলো নিতান্তই ফর্মালিটি। ওই চিঠিতে ভারতের অবস্থান বদলাবে না। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বলেন, সিন্ধু চুক্তি নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, আপাতত সেই অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা সেই সিদ্ধান্তই নেব যাতে দেশের ভালো হয়। প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো দিন কয়েক আগে সিন্ধু চুক্তি নিয়ে এক প্রকার পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। বিলাওয়াল স্পষ্ট বলে দেন, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত যা আচরণ করছে তাতে জল নিয়ে প্রথমবার পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে। কিন্তু প্রাক্তন পাক বিদেশ মন্ত্রীর সে হুমকিতেও যে ভারত বিশেষ বিচলিত নয় সেটা স্পষ্ট করে দিয়েছেন CR পাতিল। তিনি বলেছেন, সিন্ধুর জল কোথাও যাবে না। ও কি বলেছে সেটা ওর ব্যাপার। আমরা কারোর ফাঁকা হুমকিতে ভয় পাই না। শান্তন টিভি। বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে বদ্ধপরিকর, তাই কৃষকদের সার্বিক সহযোগিতা করছে সরকার। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে পঞ্চম আনারস অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে এই কথাই বললেন মন্ত্রী রতনলাল নাথ। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে পঞ্চম আনারস অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, আজকে পঞ্চম আনারস দিবস উদযাপন করা হয়। কৃষি দপ্তর এবং উদ্যান দপ্তরের যৌথ সহযোগিতায় এই অনুষ্ঠান করা হয়। রাজ্যের 58,491 হেক্টর জমিতে আনারস চাষ করা হয়। এর মধ্যে 11,000 হেক্টর জমিতে সবচেয়ে বেশি আনারস উৎপাদন হচ্ছে। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগেও রাজ্যে আনারস উৎপাদন হতো, কিন্তু কৃষকরা এর মূল্য পেতেন না। কৃষকদের উৎপাদিত আনারস যাতে বাজারে সঠিক দাম পায় তার জন্য তাদের সহযোগিতা করতে সরকার এগিয়ে এসেছে। বর্তমান সরকার গত কয়েক বছরে দুবাই, কাতার সহ বিভিন্ন দেশে রাজ্যের আনারস পাঠিয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যেও আনারস পাঠাচ্ছে। বিশ্বের বাজারে ত্রিপুরার কুইন আনারস যাতে বড় মাত্রায় সফলতা অর্জন করতে পারে তার জন্য 132 কোটি টাকার একটি প্রজেক্টের পরিকল্পনা নিয়েছে সরকার। আগে আনারস একটা নির্দিষ্ট সময়ের ফল ছিল, এখন যাতে সারা বছর আনারস উৎপাদন করা যায় তার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মধ্যে আরো বলেন, কৃষকরা হলো অন্নদাতা, তাদের পাশে বর্তমান সরকার আছে এবং থাকবে। তাদের আরো কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আজকের আনারস উৎসবের আয়োজন হয় বলে জানান মন্ত্রী। পাইনাপল ফেস্টিভ্যাল ফিফথ, এটা নিয়ে পঞ্চম ফিফথ পাইনাপল ফেস্টিভ্যাল হয়েছে এবং সেলার্স বায়ার্স বহিরাজ্য থেকে অনেক বায়ার্স এসেছে এবং আমাদের যারা গ্রোয়ার তারা এসছে, এপিউ তারা এসছে এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এবং আমাদের এগ্রিকালচার হর্টিকালচার ডিপার্টমেন্ট এখানে সহযোগিতা করেছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিরা এসছে, বিভিন্ন বিজনেস স্পেশালিস্ট এসছে। কীভাবে এবং সেকেন্ড আওয়ারে ওরা টেকনিক্যাল সেশন করবে, ফেস টু ফেস আলোচনা করবে, কীভাবে তারা জিনিস পারচেজ করবে, অর্থাৎ বায়ার সেলার্স মিটের আয়োজন করতে পাইনাপল ফেস্টিভ্যাল। যদিও আমাদের রাজ্যে আমরা 58,491 হেক্টরে ফসল করছি, বিভিন্ন ফসল করছি, এর মধ্যে 11,000 হেক্টরের বেশি আমরা পাইনাপল করছি। আমাদের পাইনাপল কুইন পাইনাপল, জিওটেক এবং আরেকটা আছে কিউর চাষটা বেশি হচ্ছে এবং কুইনটা দুটা ডিস্ট্রিক্টে মেইনলি ওয়েস্ট অ্যান্ড সিপাহীজলা, অন্য জায়গায় হচ্ছে, আর নর্থের দিকে ধলাই এবং নর্থ উনকোটি এগুলি বেশিরভাগ কিউ। আমাদের সরকার আসার আগে তখন কৃষকরা দাম পেত না, তারা প্রোডাকশন করতো, কৃষকরা দাম পেত। আমরা সরকারিভাবে তাদেরকে হেল্প করছি, কৃষকদের পাশে দাঁড়াচ্ছি, তাদের উৎপাদিত ফসল যেন সঠিক দাম পায় এবং তাদেরকে সাহায্য করার জন্য আমাদের সরকার এগিয়ে আসছে। আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। শান্তন টিভি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার ঘটনা রাজধানীর কৃষ্ণনগর বানারজি পাড়া এলাকায়। মৃত মহিলার নাম ভানুমতি আচার্যী, বয়স 85 বছর। মৃতার ছেলের নাম
প্রদীপ আচার্য। ঘটনার সময় ছেলে বাড়িতে ছিলেন না বলে দাবি ছেলে বউয়ের। ছেলের বউ জানায় উনার শাশুড়ি কিভাবে অগ্নিদগ্ধ হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। একই ছাদের তোলার নিচে থেকেও অন্য কক্ষে থাকায় শাশুড়ির অগ্নিদগ্ধ হওয়ার খবর জানতে হলো পাশের বাড়ির শ্রমিকদের কাছ থেকে। শ্রমিকরা উনাকে ডেকে বলেন বাড়িতে আগুন লেগেছে। সাথে সাথে শাশুড়ির ঘরে গিয়ে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে শাশুড়ির শরীরে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকল কর্মীরা, কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 85 বছর বয়সী বৃদ্ধার। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে এই মৃত্যুর ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘরের ভিতরে ভাইয়া করতেছে আমার দাদামণির একটা শার্ট দাও না, আমরা দেখি লাগেনি, হ্যাঁ আসতে অনেকদিন হয়েছে গা। তো আমি একটা শার্ট বাই করে দিছি, হ্যাঁ ফর্দ আছে। তখন সময় আমার লেবার তারা ডেকে করেছে জানলা নিয়ে, দিদি আপনার বাড়িতে আগুন লাগছে, মনে হয় জানলা দিয়ে দোয়া বইতেছে। এরপরে দৌড়ে গেলাম, ভিড়ও লাগানো আসতো, তারাও দৌড়ে আসে। এরপরে গিলটা খুলে দিছি, এরপরে বাইরে গেছে বালতি দিয়ে গিয়ে জল টল দিয়ে নিবাইছে। কি থেকে আগুনটা লাগছে? স্টোভের থেকে নি নাকি, আমরা তো দেখছি না, আমি দেখে ডরাই আমি বুঝি নিয়েছে। যে মারা গেছে ওনার আপনার কি হয়? আমার শাশুড়ি। নাম কি? বানুমতি আচার্য। আচ্ছা, মানে খবর পাইছি আপনারা 112 থেকে কল করছে কৃষ্ণনগর বানার্জি পাড়া একটা বানকিস শরীর মানে গায়ে আগুন লাগছে। তো আমরা আয়াসেরা দেখলাম, পুলিশও দেখতে আয়াসেরা দেখতেছে মানে যে অবস্থা মানে এটা মানে তোমার আয়াসেরা হালকা মানে একটু আগুন দেখতেছি আর বডির জায়গা তুলে গেছে মানে মানে কোনো জীবিত অবস্থা কোনো ছিল না। তো আমরা এসে তখন পুলিশ 112 আসলো, তখন 112 বাড়ির ছেলে আর পুলিশের থানা, আমরা অপেক্ষা করতেছি মানে থানার মানে কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা কিংবা কি? তো আমরাও কইতাম না, এখন পুলিশ করলে তারা কইতে পারবো ঠিক থেকে আমরা গোছে তুলু একটা বানকিস। মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক ইনজেকশন পুশ করে দিল কর্পোরেটরের শরীরে। ঘটনা বিশালগড়ে। কমেডি ফিল্মের গরুর ইনজেকশন মানুষের শরীরে দিয়ে দেওয়ার ঘটনা সবাই দেখেছে, অথচ মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিবায়োটিক ইনজেকশন কারোর শরীরে দিতে দেখেনি কেউ। কিন্তু সুশাসন জমানায় ত্রিপুরায় এই আজব কাণ্ড ঘটে গেল বৃহস্পতিবার। বিশালগড় পৌর পরিষদের কর্পোরেটর নিখিল রঞ্জন চক্রবর্তীর শরীরে এই মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পুশ করেছেন স্বাস্থ্যকর্মী। তবে মূর্খতা যে কতটা মাথাচাড়া দিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অথচ কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন প্রশাসন। গোটা রাজ্যের বিভিন্ন ফার্মেসির মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ভরপুর হয়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম অভিযান নেই, যার খেসারত দিতে হতে পারে বিশালগড়ের কর্পোরেটরকে। কারণ ঘটনাটি এমনই ঘটেছে। বিশালগড় বাজারের অ্যাপোলো মেডিকেলস থেকে নিখিল রঞ্জন চক্রবর্তী পরিবার জেনোসিন ইনজেকশন ক্রয় করে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে যথারীতি স্বাস্থ্যকর্মীকে দিয়ে ইনজেকশনের মেয়াদকাল না দেখে শরীরে পুশ করে দেন। পরবর্তী সময় ইনজেকশনের প্যাকেটে দেখতে পান লেখা রয়েছে 2024 সালের 11 মাস পর্যন্ত এর মেয়াদ ছিল। সাথে সাথে নিখিল বাবুর পরিবার ফার্মেসির মধ্যে আসেন। ফার্মেসির কর্ণধার অতনু দেবনাথের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন। অতনু দেবনাথ জানায় তিনি এই বিষয়ে কিছুই জানেন না। ইনজেকশন বিক্রির সময় ফার্মেসির মধ্যেও ছিলেন না। হয়তো কোনো কর্মী ভুলবশত এই ইনজেকশন বিক্রি করেছে। এদিকে নিখিল বাবুর পরিবারের বক্তব্য, মানুষের জীবনদায়ী ওষুধ নিয়ে এভাবে ছিনিমিনি খেলা হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থার যা খুশি চলছে। একটা জেনোসিন একটা ইঞ্জেকশন ওনার এখান থেকে নেওয়া হয়েছে। উনি 11/24 এক্সপায়ারি ডেট সেটাকে আমাদেরকে প্রোভাইড করতেন এবং এটা নিয়ে আসেরা হয়তো তারা ওরার মধ্যে নিয়ে গেছেন। লোকটা পেশেন্টটা খুবই খারাপ, আপনারা চিনবেন। এখানের কর্পোরেটর নিখিল রঞ্জন চক্রবর্তী, ওনার শারীরিক অবস্থা খারাপ ছিল বলে ওইটা মেডিসিনটা নেওয়া হয়েছে, ডাক্তার দিয়েছে। কিন্তু সাথে সাথে দেখা গেল 11/24 এটা এক্সপায়ারি ডেট পুশ করা তো হয়ে গেছে। ওনাদেরকে জিজ্ঞেস করলাম যাচ্ছেন এখানে দৌড়ে যাচ্ছেন, হ্যাঁ এই তো আপনার পেছনে যে অ্যাপেলো সাইনবোর্ডটা আছে এই দোকান থেকে নিয়েছি। কি নাম দোকানের নাম? অ্যাপেলো মেডিকেল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট। জন্য তো আমি ছুটে আসা,
আমার মামা হন, আমি এর জন্য ছুটে আসা। এখন আপনারা মানে কি চাইছেন? অব্যবস্থার অবস্থা দেখছি আর কি, কারণ ওরা বিক্রি করে কি করে 11-24-এর মাল এদের দোকানে রেখে এরা বিক্রি করে কি করে, অথরিটি কি করছে? এইভাবে কি চলতে পারে? এখন একটা দোকানে আমি একটা শিক্ষিত মানুষ যারা লেখাপড়া জানে না তাদের অবস্থাটা কি, বা ইমার্জেন্সি তারা ওরা করে ওষুধটা নিয়ে যাবে পেশেন্টকে দেবে, সেই অবস্থায় যদি ইনভ্যালিড ওষুধ যদি পার্সু করে তাহলে কি হবে, মানুষের অবস্থাটা কি হবে? আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কিসের উপরে দাঁড়িয়ে আছি? এখন বাকিটা পরবর্তী সময় কি হয় সেটাই লক্ষণীয়। যাই হোক, এটা বলার অপেক্ষা রাখে না যারা ওষুধ বিক্রি করেন বা যারা ওষুধ ক্রয় করেন, এবং যেসব স্বাস্থ্যকর্মী ইনজেকশন কিংবা শুধু রোগীকে দেন তাদের সকলকে মেয়াদ দেখে নেওয়া অত্যন্ত জরুরি। শান্তন টিভি। রাজ্যে কোনোভাবে বন্ধ হচ্ছে না মানব পাচার। কেন্দ্র সরকারের করা নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মানব পাচার অব্যাহত রেখেছে পাচারকারীরা। এবার পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে আটক হয়েছে 2 বাংলাদেশি মহিলা সহ এক বাংলাদেশি পাচারকারী। ধৃত 2 বাংলাদেশি মহিলার নাম রুমা শেখ, বাড়ি বাংলাদেশ নারায়ণগঞ্জ এলাকায়, এবং আফরিমা আক্তার, বাংলাদেশ সোনাইগঞ্জ এলাকায়। অপরদিকে মানব পাচারকারীর নাম কৃষ্ণ দেবনাথ। পুলিশ তাদের গোপন খবরের ভিত্তিতে রাজধানীর উত্তর গেট এলাকা থেকে আটক করে তাদের সহযোগিতা করা পাচারকারীর বাড়ি নতুন বাজারে। তারা বেআইনিভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিল। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তার ভিতরে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ছিল যে 2জন বাংলাদেশি মহিলা এখানে আমাদের আগরতলাতে নর্থ গেটের এখানে দেখা গেছে বলে আমাদের কাছে খবর ছিল। তো তৎক্ষণাৎ আমাদের রুটিন চেক আপের সময় মোবাইল পেট্রোলিং পার্টি আমাদের সাব ইন্সপেক্টর কমলা মুরাশি ওর নেতৃত্বে সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা আর 2জন বাংলাদেশি মহিলাকে আমরা আটক করি। তার সঙ্গে একজন তার ভারতীয় সহযোগী ছিল, টাউট যাকে বলে, যারা তাকে এখানে বর্ডার ক্রস করতে সাহায্য করেছে। তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ থেকে। কোথা থেকে আটক করেছেন তাদেরকে? তাদেরকে আমরা নর্থ গেট এলাকা থেকে। তাদের উপর কি কেস নেওয়া হয়েছে? তাদের এগেনস্টে আমরা তো বাংলাদেশ ন্যাশনাল হিসেবে ইন্ডিয়াতে ইলিগালি এন্ট্রি করেছে, তো ফরেনার অ্যাক্ট অনুযায়ী আমরা। নামগুলো কি? একজনের নাম হচ্ছে রুমা শেখ, তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। আরেকজনের বাড়ির নাম হচ্ছে আকলিমা আক্তার, তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। আর সহযোগী যে রয়েছে, সহযোগীর নাম হচ্ছে কৃষ্ণ দেবনাথ, তার বাড়ি হচ্ছে নতুন বাজার পুলিশ স্টেশন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদেরকে আমরা পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেছি। আজকে আমরা এখন তাদেরকে আদালতে উপস্থিত করব। গত কয়েকদিন ধরে খবরের শীর্ষস্থান দখল করেছে আগরতলা শহরের বেশ কয়েকটি এলাকার জন্ডিস রোগে আক্রান্ত ঘটনা। রাজধানীর সেন্ট্রাল রোড থেকে মাস্টারপাড়া পর্যন্ত জল দূষণ থেকে জন্ডিস জনিত রোগ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করছে। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে একটি প্রতিনিধি দল গোটা এলাকা পরিদর্শন করেছেন। তারপর শুক্রবার বর্দোয়ালি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ডিডব্লিউএস এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করেন। তারা জানান 20 থেকে 32 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মাস্টারপাড়া থেকে সেন্ট্রাল রোড এক্সটেনশন পর্যন্ত জলের ব্যবস্থা ব্যাপক জল দূষণ ঘটছে। গত 31শে মে যে বন্যা হয়েছিল তখন থেকে গোটা এলাকার মানুষ জন্ডিস সহ বিভিন্ন জলবাহিত রোগে ভুগছেন। এর পেছনে মূলত কারণ হলো ডিডব্লিউএস এর পক্ষ থেকে যে পাইপ বসানো হয়েছে তার মধ্যে প্রচুর পরিমাণে ফুটো রয়েছে, ফলে জল নোংরা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 70 জনের অধিক জন্ডিসে আক্রান্ত হয়েছে। তাই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করে দাবি জানানো হয়েছে অবিলম্বে যাতে ফুটো জলের পাইপ পরিবর্তন করার ব্যবস্থা করা হয়। আমাদের বর্দোয়ালি বিধানসভার 20 নম্বর এবং 32 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদারের বাড়ির রাস্তা থেকে সেন্ট্রাল রোড এক্সটেনশন পর্যন্ত এই এলাকাতে বিগত বর্ষার থেকে আজকে 15 দিন আগে যে বর্ষা হয়েছিল এর থেকে আজকে পর্যন্ত প্রায় 70 জন লোকের জন্ডিস রোগে ভুগছেন এবং তাদের এই ভোগার মেন কারণ
যে রাস্তাতে যে DWS পাইপ নতুন জলের পাইপ দিয়েছে, এই পাইপ প্রায় জায়গাতে ফুটো এবং জল নোংরা আছে, গন্ধযুক্ত জল। কালকে আমাদের দলের সভাপতি শ্রদ্ধেয় আশিস কুমার সাহা প্রতিটা বাড়ি বাড়িতে গিয়েছিলেন এবং তাদের শারীরিক অবস্থা নিয়েছেন। প্রায় 70 জনের উপরে আপাতত জন্ডিস রোগে ভুগছে এবং যেভাবে দেখা যাচ্ছে আগামী দিন একটা মহামারী রূপে পরিণত হতে পারে। তাই আজকে আমরা DWS-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আসছি কীভাবে উনি এই পাইপগুলিকে সংস্কার করবেন এবং বিশুদ্ধ জলের ব্যবস্থা করবেন তা নিয়ে কথা বলব। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শ্যামপুর টিভির পর্দায়। নমস্কার।